নমস্কার, আমি শুভাশিস। আপনারা শুনছেন একটা গল্প হোক, বাংলা তথা বিশ্ব সাহিত্যের শ্রুতি গল্পের সমাহার। আজ আপনাদের শোনাব সাদত হাসান মান্টোর কাহিনী টোবা টেক সিং। গল্প পাঠে এবং চরিত্র চিত্রণে আমি শুভাশিস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছাতে পারে। শুরু করা যাক আজকের গল্প, টোবা টেক সিং। দেশ বিভাগের 2-3 বছর পর পাকিস্তান আর হিন্দুস্তানের সরকারের খেয়াল হলো কয়েদিদের মতো পাগলদেরও আদান প্রদান হওয়া প্রয়োজন। অর্থাৎ যেসব মুসলমান পাগল হিন্দুস্তানের পাগলাগারদে আছে তাদের পাকিস্তানে, এবং যেসব হিন্দু বা শিখ পাকিস্তানের পাগলাগারদে আছে তাদের হিন্দুস্তানে পাঠিয়ে দেওয়া হবে। জানি না এ ঠিক ছিল কি বেঠিক ছিল। যাই হোক, বুঝদার মানুষের রায় অনুসারে উচ্চস্তরের কনফারেন্স হলো এবং শেষে একদিন পাগলদের আদান প্রদানের ব্যবস্থাও ঠিক হয়ে গেল। খুঁটিয়ে অনুসন্ধান চালানো হলো। যেসব মুসলমান পাগলদের আত্মীয় স্বজন হিন্দুস্তানে আছে তাদের সেখানেই রাখা ঠিক হলো। আর পাকিস্তান থেকে যেহেতু সব হিন্দু আর শিখ হিন্দুস্তানে চলে গিয়েছে, তাদের কাউকেই আর এখানে রাখার কথাই ওঠে না। যত হিন্দু শিখ পাগল ছিল তাদের পুলিশের পাহারায় সীমান্তে পৌঁছে দেওয়া হলো। ওদিককার কোনো খবর নেই। কিন্তু এদিকে লাহোরের পাগলাগারদে এই আদান প্রদানের খবর পৌঁছালে খুবই মজার ঘটনা ঘটল। এক মুসলমান পাগল প্রতিদিন নিয়মিত জমিদার পত্রিকা পড়ে আসছে। তাকে এক বন্ধু জিজ্ঞেস করলো, মৌলভী সাহেব, এই পাকিস্তান বস্তুটা কি? মৌলভী সাহেব খুব গম্ভীরভাবে একটু চিন্তা করে বলল, এই হিন্দুস্তানের মধ্যে এমন এক জায়গা যেখানে খুর তৈরি হয়। মৌলভী সাহেবের উত্তর শুনে তার বন্ধু আর কোনো কথাই বলল না। এক শিখ পাগল আর এক শিখ পাগলকে জিজ্ঞাসা করলো, সর্দারজি, আমাদের হিন্দুস্তানে কেন পাঠানো হচ্ছে? আমার তো ওখানের ভাষা জানা নেই। অন্য শিখ পাগলটি হেসে ফেললে, বললে, আমার কিন্তু হিন্দুস্তানের ভাষা জানা আছে, তবে হিন্দুস্তানিরা খুব ডাঁটের মাথায় চলাফেরা করে। একদিন এক মুসলমান পাগল স্নান করতে করতে এমন জোরে পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দিল, পা পিছলে পড়ে বেহুশ হয়ে গেল। এমন কিছু পাগল ছিল যাদের ঠিক পাগল বলা যায় না। এদের অধিকাংশই খুনি। এসব খুনিদের সঙ্গে জড়িত অফিসাররা ফাঁসির দড়ি থেকে তাদের বাঁচানোর জন্য অনেক চেষ্টা চরিত্র করে এখানে পাঠিয়েছে। এরা অবশ্য কিছু বোঝে, কিছু বোঝে না। দেশ বিভাগ কেন হয়েছে এবং পাকিস্তান কি, কিন্তু সমস্ত ঘটনার সম্পর্কে তারা বিশেষ কিছু জানে না। খবরের কাগজ থেকে সমস্ত ঘটনা আজ করা সম্ভব নয়, আর পাহারাদার সিপাহীরাও অজ্ঞ, তাদের ব্যবহার ভীষণ রুক্ষ। এদের আলাপ আলোচনা থেকে কিছুই বেরিয়ে আসে না। তারা কেবল এইটুকু জানে, মোহাম্মদ আলী জিন্না নামে এক মানুষ আছেন যাকে কায়েদি আজম বলা হয়। ইনি মুসলমানের জন্য এক পৃথক দেশ বানিয়েছেন যার নাম পাকিস্তান। কিন্তু এই পাকিস্তান কোথায় আছে, এর উদ্দেশ্য প্রয়োজনীয়তা সম্পর্কে তারা কিছুই জানে না, কারণ পাগলাগারদে এরা সবাই উন্মাদ। যাদের মাথা একবারে বিগড়ে যায়নি তাদের চিন্তা তারা পাকিস্তানে আছে না হিন্দুস্তানে আছে। যদি হিন্দুস্তানে থাকে তবে পাকিস্তান কোথায়, আর পাকিস্তানে যদি থাকে তবে এই জায়গা কিছুদিন আগেও হিন্দুস্তান ছিল তো। একজন পাগলা পাকিস্তান হিন্দুস্তানের এমন চরকি পাকের মধ্যে পড়ল যে তার মাথা আরো বিগড়ে গেল। ঝাড় দিতে দিতে একদিন এক গাছের তলায় বসে পাকিস্তান আর হিন্দুস্তানের মৌলিক সমস্যার ওপর লাগাতার 2 ঘন্টা ভাষণ দিল। সিপাহীরা তাকে নিচে নামতে বললে সে আরো উপরের দিকে ডালে চড়ে বসলো। তাকে ধমকানো, ভয় দেখানো হলো। সে বলল, আমি হিন্দুস্তানেও থাকতে চাই না, পাকিস্তানেও না। আমি গাছের ওপর থাকবো। বুঝিয়ে সুঝিয়ে তার রাগ ঠান্ডা করা হলে সে গাছ থেকে নেমে এসে হিন্দু আর শিখ বন্ধুদের গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি হিন্দুস্তানেও থাকবো না, পাকিস্তানেও থাকবো না। তাকে ছেড়ে এরা সব হিন্দুস্তানে চলে যাবে,
এই চিন্তায় তার মন দুঃখে ভরে উঠল। এখানে একজন মুসলমান এমএসসি পাস রেডিও ইঞ্জিনিয়ার পাগল ছিল। অন্যান্য পাগলদের থেকে তার একটু বিশেষত্ব ছিল। বাগানের বিশেষ এক অংশে সে দিনভর ঘুরে বেড়াতো। হঠাৎই তার মধ্যে এক বিশেষ পরিবর্তন দেখা দিল। সে তার সমস্ত জামাকাপড় খুলে পাহারাদারকে দিল এবং উলঙ্গ হয়ে সারা বাগান ঘুরে বেড়াতে লাগলো। জুনাইটের এক মুসলমান পাগল, যে উন্মাদ হওয়ার আগে মুসলিম লীগের এক সক্রিয় কর্মী ছিল, হঠাৎ সে স্নান করা বন্ধ করে দিল। তার নাম ছিল মোহাম্মদ আলী। একদিন সে তার জানলা দিয়ে ঘোষণা করে দিল, সেই মোহাম্মদ আলী জিন্না। তাকে দেখে এক শিখ পাগল মাস্টার তারা সিং হয়ে গেল। সামনাসামনি হলো, খুনিদের ভয় ছিল বলে দুর্দর্শ পাগলদের পৃথক বন্দী করে রাখা হলো। লাহোরের এক তরুণ হিন্দু উকিল, যে প্রেমে ব্যর্থ হয়ে পাগল হয়েছিল, সে যখন শুনল অমৃতসর হিন্দুস্তানে পড়েছে, আর তার খুব কষ্ট হলো। কারণ এই শহরের এক হিন্দু তরুণীর সঙ্গে তার একসময় প্রেমও ছিল। যদিও সেই তরুণী উকিলকে আঘাত দিয়েছিল, তবুও সে পাগলাগারদের এই পরিবেশে থেকেও তাকে ভুলতে পারেনি। তাই সে হিন্দু এবং মুসলমান সেই সব নেতাদের গালাগালি করত, যারা একজোট হয়ে হিন্দুস্তানকে দুটুকরো করেছে। তার প্রেমিকা হিন্দুস্তানি হয়েছে আর সে পাকিস্তানি। আদান প্রদানের কথা যখন শুরু হলো, তখন অন্যান্য পাগলরা তাকে বোঝালো, এই জন্য আর দুঃখ করে লাভ নেই। সে হিন্দুস্তানে তার প্রেমিকা আছে, সেখানে তাকেও পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু লাহোর ছাড়তে সে একেবারে রাজি নয়, কারণ তার বিশ্বাস অমৃতসরে তার প্র্যাকটিস চলবে না। ইউরোপিয়ান ওয়ার্ডে দুজন অ্যাংলো ইন্ডিয়ান পাগল ছিল। তারা যখন বুঝতে পারলো হিন্দুস্তানকে স্বাধীনতা দিয়ে ইংরেজরা চলে গিয়েছে, তখন তাদের খুব দুঃখ হলো। তারা দুজন লুকিয়ে লুকিয়ে ঘন্টার পর ঘন্টা এই ভীষণ সমস্যা নিয়ে আলোচনা করতে লাগলো। পাগলাগারদে তাদের পজিশন কিরকম হবে, ইউরোপিয়ান ওয়ার্ড থাকবে না তুলে দেওয়া হবে, ব্রেকফাস্টে কি পাওয়া যাবে না পাওয়া যাবে না, ডাবল রুটির বদলে কি তন্দুরি খেতে হবে তাদের। একজন শিখ ছিল, যাকে পাগলাগারদে দেওয়ার পর দীর্ঘ 15 বছর পার হয়ে গেছে। সব সময় তার মুখ দিয়ে এক বিচিত্র ভাষা বের হতো। ওপর দি গিরগির দি এক্স দ্য বো ধেনা দি মগদি ডাল অর দ্য লন্ঠেন ডাল আউ দি লন্টেন। দিনে বেড়াতে সে কোনো সময় শুতো না। পাহারাদাররা বলতো, ওই দীর্ঘ 15 বছরে সে এক মুহূর্তের জন্য ঘুমোয়নি, শোয়নি। হ্যাঁ, কখনো কখনো দেয়ালে ঠেস দিয়ে দাঁড়াতো। সবসময় দাঁড়িয়ে থাকার জন্য তার পা দুটো সোজা হয়ে গিয়েছিল, দুটো উড়ু ফুলে শক্ত হয়ে গিয়েছিল। কিন্তু এই ভীষণ কষ্ট সত্ত্বেও সে আরাম করতো না। হিন্দুস্তান পাকিস্তানের পাগলদের আদান প্রদান নিয়ে পাগলাগারদে যখন কোনো আলাপ আলোচনা হতো, তখন সে খুব মনোযোগ দিয়ে শুনতো। কেউ যদি তাকে জিজ্ঞেস করতো, আরে শোনো না ভাইয়া, তোমার কি মনে হয়, তখন সে উত্তর দিত, অপর দি গিরগির দি এক্স দি বেধনা দি মগদি ডাল ডাল আউদি পাকিস্তান গভর্নমেন্ট। পরে সে আউদি পাকিস্তান গভর্নমেন্টের জায়গায় যোগ দিল, আউদি টোবা টেক সিং। এবং সেই পাগলদের জিজ্ঞেস করতে আরম্ভ করলো, যেখানে সে থাকতো সেই টোবা টেক সিং কোথায়। কিন্তু তারা কেউই জানতো না টোবা টেক সিং পাকিস্তানে না হিন্দুস্তানে। যারা এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করত, তারা নিজেরাই চরকি পাকে পড়ে যেত। শিয়ালকোট প্রথমে হিন্দুস্তানে ছিল, এখন শুনছে পাকিস্তানে। কে জানে যে লাহোর পাকিস্তানে, আগামীকাল হয়তো হিন্দুস্তানে চলে যাবে, কিংবা সারা হিন্দুস্তানই পাকিস্তান হয়ে যাবে। এমন কোনো মানুষ আছে যে তার বুকে হাত রেখে বলতে পারে হিন্দুস্তান আর পাকিস্তান হঠাৎ একদিন লোপাট হয়ে যাবে না, আর দুনিয়ায় যার কোনো নাম নিশানায় থাকবে না? ঝরে পড়তে পড়তে এই শিখ পাগলের মাথায় খুব অল্প চুলি আর অবশিষ্ট ছিল। স্নান করা সে প্রায় ছেড়েই দিয়েছিল। তার দাড়ি আর চুল জট পেকে গিয়েছিল, ফলে তার চেহারা ভয়ানক দেখাচ্ছিল। কিন্তু এই মানুষটি ছিল একবারে সোজা।
15 বছরে সে একদিনও কারোর সাথে ঝগড়াঝাটি করেনি। পাগলাগারদের পুরনো চাকর তার সম্পর্ক শুধু এইটুকু জানে, টোবা টেক সিং এ একদিন তার জমিদারি ছিল, সে ছিল পয়সাওয়ালা জমিদার। কিন্তু হঠাৎই তার মাথায় গন্ডগোল হয়, তাই তার আত্মীয়রা মোটা মোটা লোহার শিকলি বেঁধে তাকে এখানে নিয়ে আসে। মাসে একবার তারা তার খোঁজ খবর দিত। কিন্তু যেদিন থেকে হিন্দুস্তান পাকিস্তানের গন্ডগোল শুরু হলো, সেদিন থেকে তারা আর আসে না। তার নাম ছিল সবন সিং, কিন্তু সবাই তাকে টোবা টেক সিং বলতো। সে আদেও জানতো না আজ কোন দিন, কোন মাস, কোন বছর। কিন্তু প্রতি মাসে যে সময় আত্মীয় স্বজনরা তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসতো, তখন সে আপনার থেকেই বুঝতে পারত। সে পাহারাদারকে বলতো তার সাক্ষাতের দিন আসছে। ওই দিন সে খুব ভালোভাবে স্নান করত, গায়ে বেশ করে সাবান মাখতো, তেল দিয়ে চিরুনি করত। নিজের জামা কাপড় সে কোনোদিনই বের করতো না, কিন্তু সেদিন সে বের করে পরতো। সেই যে গুজে তাদের সঙ্গে দেখা করতে যেত। তারা তাকে কিছু জিজ্ঞেস করলে সে কোনো উত্তর দিত না। কখনো কখনো শুধু বলতো, ও পর্দি গিরগির দ্য লান্টেন। তার একটি মেয়ে ছিল। প্রতি মাসে 1 আঙ্গুল করে বেড়ে উঠতে উঠতে সে আজ 15 বছরের যুবতীতে পরিণত হয়েছে। সবন সিং তাকে চিনতেই পারিনি। যখন সে বাচ্চা ছিল তখন সে তার বাবাকে দেখে খুব কাঁদত, আর যুবতী হওয়ার পর চোখ দিয়ে শুধু অঝরে ঝরে পড়ত অশ্রুধারা। পাকিস্তান আর হিন্দুস্তানের কাহিনী শুরু হলে সে এক অন্য পাগলদের জিজ্ঞেস করতে আরম্ভ করলো, টোবা টেক সিং কোথায়? আত্মীয় স্বজন সন্তোষজনক কোনো উত্তর না পেয়ে তার চিন্তা দিন দিন বাড়তে লাগলো। এখন আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। আগে সে নিজের থেকেই বুঝতে পারতো তারা তাকে দেখতে আসছে, হৃদয়ে তাকে তাদের আসার খবর জানিয়ে দিত। এখন সেই হৃদয়ের আওয়াজটুকু স্তব্ধ হয়ে গেছে। তার খুব ইচ্ছে করত যারা তাকে ভালোবাসতো তার জন্য ফল, মিঠাই, কাপড় নিয়ে আসতো, তারা আসুক। সে যদি তাদের জিজ্ঞেস করতো টোবা টেক সিং কোথায়, তবে তারা নিশ্চয়ই সত্যি কথাই বলতো। সে জানতে পারতো টোবা টেক সিং পাকিস্তানে না হিন্দুস্তানে। সে জানে যেখানে তার জমিনদারি ছিল সেই টোবা টেক সিং থেকেই তারা এখানে আসতো। পাগলাগারদে আরেকজন উন্মাদ ছিল, সে নিজেকে খোদা বলে জাহির করত। একদিন সবন সিং তাকে জিজ্ঞেস করলো, টোবা টেক সিং পাকিস্তানে না হিন্দুস্তানে? হ্যাঁ। কিন্তু সেই খোদা তার অভ্যাস মতো হো হো করে হেসে বলল, টোবা টেক সিং পাকিস্তানে নয়, হিন্দুস্তানে নয়, কারণ আমি এখনো হুকুম জারি করিনি। সবন সিং এই খোদাকে কয়েকবার অনুনয় বিনয় করে বলল, তুমি হুকুম দিয়ে দাও না, তাহলে ঝঞ্ঝাট চুকিয়ে যায়। কিন্তু খোদা ভীষণ ব্যস্ত ছিল, কারণ তার আরো কয়েকটি হুকুম জারি করা বাকি ছিল। একদিন সবন সিং তার ওপর ভীষণ চোটে বলল, অপরদি गिरगिर द एक्स दी बधना दी मंगदी डाल और वही गुरु दी खालसा एंड वही गुरु दी की फटे जो बोले सोनिहाल सत श्री अकाल। এই কথার অর্থ ছিল, তুমি মুসলমানের খোদা। তুমি যদি শিখদের খোদা হতে তবে নিশ্চয়ই আমার কথা শুনতে। আদান প্রদানের কয়েকদিন আগে টোবা টেক সিং এর এক মুসলমান বন্ধু তার সঙ্গে দেখা করতে এলো। এর আগে সে কোনো দিন তার সঙ্গে দেখা করতে আসেনি। সবন সিং তাকে দেখে একদিকে সরে দাঁড়ালো এবং ফিরে যেতে লাগলো। কিন্তু সিপাহীরা তাকে ধরে বলল, আরে তোমার বন্ধু ফয়জুল উদ্দিন। সবন সিং ফয়জুল উদ্দিনকে এক নজর দেখে বিড়বিড় করে কিছু বলতে লাগলো। ফয়জুল উদ্দিন এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে বলল, আমি ফজলুদ্দিন। আমি অনেক দিন থেকে ভাবছি তোমার সঙ্গে দেখা করব, কিন্তু সময় করে উঠতে পারিনি। তোমার বাড়ির সবাই ভালোভাবে হিন্দুস্তানে পৌঁছে গেছে। আমার পক্ষে যত সম্ভব সাহায্য করার করেছি, কিন্তু তোমার মেয়ে রূপ কাউর। বলতে বলতে ফজলুদ্দিন থেমে গেল। সবন সিং কোনো কিছু চিন্তা করতে লাগলো। বলল, আমার মেয়ে রূপ কাউর।
ফজলুদ্দিন থেমে থেমে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, ও ঠিকঠাক আছে, ওদের সাথে চলে গিয়েছে। সাবান সিং চুপ করে থাকলো। ফজলুদ্দিন বলতে লাগলো, ওরা আমাকে তোমার খোঁজ খবর নিতে বলেছে। আমি শুনেছি তুমি হিন্দুস্তানে যাচ্ছ ভাই বলবীর সিং আর ভাই বদওয়া সিং কে তোমার আমার সালাম দিও, আর বোন অমৃতা কৌরকেও। ভাই বলবীর সিং কে বলো যে দুটো বাদামি রঙের মোষ ছেড়ে গিয়েছে, তার তার একটি মদ্দা বাচ্চা দিয়েছে আর একটা মাদি বাচ্চা, কিন্তু 14 দিনের মাথায় মাদি বাচ্চাটা মারা গিয়েছে। তোমার জন্য আমার কিছু করার থাকলে বলো, আমার সাধ্য মতো আমি করব। তোমার জন্য আমি মরুন্ডে নিয়ে এসেছি। সাবান সিং মুরুন্ডের পুটলি নিয়ে তার পাশে যে সিপাহীটা দাঁড়িয়েছিল তার হাতে দিল। ফজলুদ্দিন জিজ্ঞাসা করলো, তোবা টেক সিং কোহা পে কাহা হ্যায়? ফজলুদ্দিন আশ্চর্যের সঙ্গে বলল, কোথায়? কেন, যেখানে ছিল সেখানেই আছে। সাবান সিং আবার জিজ্ঞেস করলো, আরে আরে ওয়া পাকিস্তানে না হিন্দুস্তানে? ফজলুদ্দিন থতমত খেয়ে বলল, না, হিন্দুস্তানে না পাকিস্তানে। সাবান সিং বিড়বিড় করতে করতে চলে গেল। ও পরদি গিরদি এক্সদি বেধনাদি মগদি ডাল অবদি পাকিস্তান আর হিন্দুস্তান अब दूर फटे मुंह दूर फटे मुंह। আদান প্রদানের ব্যবস্থা হয়ে গিয়েছিল। এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে আসা যাওয়া পাগলের নামের তালিকা এসে গিয়েছিল এবং আদান প্রদানের তারিখও জানিয়ে দেওয়া হয়েছিল। যখন লাহোরের পাগলাগারদ থেকে লরি বোঝাই করে হিন্দু ও শিখ পাগলদের সীমান্তের দিকে পাঠানো হলো, তখন বেশ শীত পড়ে গিয়েছিল। ভারপ্রাপ্ত অফিসাররা পাগলের সঙ্গে ছিলেন। উভয় পক্ষের সুপারিনটেন্ডেন্ট পরস্পরের সঙ্গে দেখা করলেন এবং অফিসিয়াল কাজকর্ম শেষ হওয়ার পর আদান প্রদান শুরু হয়ে গেল। আদান প্রদান সমস্ত রাত্রি ধরে চলল। পাগলদের লরি থেকে নামানো এবং অন্যান্য অফিসারদের হেফাজতে দেওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল। অনেকে তো লরি থেকে নামতেই চাইছিল না। যারা লরি থেকে নামতে চাইছিল তাদের সামলানো ছিল সাধ্যাতীত ব্যাপার, কারণ তারা এদিক ওদিক ছুটে পালিয়ে যাচ্ছিল। যারা একেবারে উলঙ্গ ছিল তাদের কাপড় পরাতে গেলে তা টেনে খুলে ফেলছিল। কেউ কেউ খিস্তি খাস্তাও করছিল বা কেউ গান গাইছিল। নিজেদের জন্য মারপিট ঝগড়াঝাটি পুরোদমে চলছিল, কান পেতে শোনা যাচ্ছিল না। উন্মাদ মেয়েদের গন্ডগোল ছিল একটু ভিন্ন ধরনের। সর্দি তাদের এত বেশি ছিল যে দাঁত ঠক ঠক করে বাজছিল। অধিকাংশ পাগলই এই আদান প্রদান মোটেই পছন্দ করছিল না। তারা বুঝতে পারছিল না নিজেদের জায়গা থেকে তুলে তাদের কোথায় ফেলে দেওয়া হচ্ছে। যারা অল্প বিস্তর আন্দাজ করতে পারছিল তারা পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ ধ্বনি দিচ্ছিল। 2-3 বার হাততালি থেমে গেলেও, কারণ কোনো মুসলমান এবং শিখের সেই ধ্বনি শুনে মাথা গরম হয়ে গিয়েছিল। অবশেষে সাবান সিং এর পালা এলো। অন্য পারে পাঠানোর জন্য অফিসারদের লেখালেখি করেছিলেন। তখন সে তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোবা টেক সিং কাহা পর হ্যায়, পাকিস্তান মে না হিন্দুস্তান মে? তার প্রশ্ন শুনে অফিসাররা হেসে বললে, ও তো পাকিস্তান মে হ্যায়। অফিসারদের কথা শুনে সাবান সিং ছিটকে সরে গেল। তারপর ছুটতে ছুটতে তার পেছনে যেসব বন্ধুরা দাঁড়িয়েছিল তাদের কাছে এসে হাজির হলো। পাকিস্তানের সিপাহীরা তাকে জোর করে টেনে ওপারে নিয়ে যেতে লাগলো, কিন্তু সাবান সিং এক পাও এগোতে চাইল না। চিৎকার করে বলতে লাগলো, টেক টোবা সিং কোথায়? ওপর দি গিরদি এক্সদি দে বেদানাদি মগদি ডাল দি और টেক টোবা সিং হ্যান্ড आओ টোবা টেক সিং এন্ড পাকিস্তান। টোবা টেক সিং কোথায়? তাকে খুব বোঝানো হলো, দেখো টোবা টেক সিং এখন হিন্দুস্তানে চলে গেছে। যদিও এখনো না গিয়ে থাকে, খুব তাড়াতাড়ি তাকে পাঠানো হবে। কিন্তু সে কোনো কথা শুনলো না। তাকে জোর করে এপারে নিয়ে যাওয়ার চেষ্টা হলো, কিন্তু সাবান সিং হিন্দুস্তান আর পাকিস্তানের মাঝখানে একটা জায়গায় তার সোজা পা নিয়ে দাঁড়িয়ে গেল। এমনভাবে সে দাঁড়ালো যেন কোনো শক্তি তাকে এখান থেকে এক চুল সরাতে পারবে না। সাবান সিং খুব রুগ্ন ছিল বলে কেউ তার ওপর জবরদস্তি করলো না। তাকে ওইখানে ওইভাবে ছেড়ে দিয়ে আদান প্রদানের কাজ চলতে লাগলো।
সূর্য ওঠার ঠিক আগে ওই জায়গায় তেমনি দাঁড়িয়ে সেভেন সিং হঠাৎ ভীষণ জোরে চিৎকার করে উঠল। এই দুই দিককার অফিসাররা চিৎকার শুনে তার দিকে ছুটে এলো। তারা দেখলো যে মানুষটি দীর্ঘ 15 বছর ধরে নিজের পায়ের উপর দাঁড়িয়েছিল, সে মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে। তার পায়ের কাছে সার হয়ে দাঁড়িয়ে হিন্দুস্তানের পাগলরা, আর মাথার কাছে সার হয়ে দাঁড়িয়ে পাকিস্তানের পাগলরা। আর দুই সারির মাঝখানে যে জায়গায় কোনো নাম নেই সেখানে সে পড়ে আছে, সে তোবা টেক সিং। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। নমস্কার।